তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সহজগুরু ইউটিউব চ্যানেল এবং আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 13 বছরের সম্পূর্ণ বাংলার প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ বিগত 13 বছরে কি প্রশ্ন আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছিল সবগুলি প্রশ্ন আমরা ডিসকাস করতে চলেছি। তো যেহেতু দেখুন 13 বছরের প্রশ্ন, 13 বছরে যদি দুটা করে পেপার আমরা ধরি তাহলে 13 দুগুণা 26টা পেপার। ঠিক আছে, তো 26টি পেপার কিন্তু আমাদের একটি ক্লাস বা একটি ভিডিওতে করানো সম্ভব নয়, তাই আমরা পার্ট করে আমরা ডিসকাস করব। প্রতিদিন চেষ্টা করব একটি করে প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে আমাদের 30টা প্রশ্ন থাকে। ঠিক আছে, প্রত্যেকটি কোয়েশ্চেন পেপার আমাদের 30টি প্রশ্ন থাকে। তো এখানে আমরা পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো সলভ করার চেষ্টা করব। প্রতিদিন একটি করে ক্লাস আপনারা পাবেন এখন থেকে, প্রতিদিন রাত 9টায়। আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের। তো প্রতিদিন রাত 9টায় পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন রাত 9টায় আপনারা একটি করে ক্লাস পাবেন এবং এটা শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে যে আমাদের বাংলা পেডাগজি এসেছিল, পেডাগজির প্রশ্নগুলো আমরা দেখব, তারপর আমরা যে কম্প্রিহেনশন যেটা রয়েছে এটাও নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে ভাই, তো চলুন আজকে আমাদের প্রথম ক্লাস আমরা আলোচনা করছি। যে প্রথম ক্লাসে আমাদের কি প্রশ্ন আমরা ডিসকাস করি। ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে কারণ আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ডাইরেক্ট কোয়েশ্চন পেপার থেকে আলোচনা করব যাতে করে আপনারা লাইভ কোয়েশ্চন পেপারটাও দেখতে পারেন। তো দেখুন, এই যে আজকে যে আমরা কোয়েশ্চন পেপার যেটা সলভ করব এটা হচ্ছে আমাদের যে আগস্ট, ঠিক আছে, আগস্ট 2023, ঠিক আছে, 2023-এর আগস্ট মাসে যে আমাদের সিটেট পরীক্ষা হয়েছিল এই সিটেট পেপার কোয়েশ্চন থেকে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে পেপার 1-এর কোয়েশ্চন। তো পেপার 1, পেপার 2 কোনো একটা ফ্যাক্টর না, কারণ একদম সিলেবাস একদম সমান থাকে। আমি আগে বলছি সিলেবাস সমান রয়েছে, কনসেপ্ট সমান রয়েছে, সবগুলো সমান রয়েছে। সুতরাং আপনাদের সেখানে কোনো ভাববার কোনো বিষয় নেই যে পেপার 2 এবং পেপার 1, কারণ পেপার 1-এর প্রশ্নও কিন্তু পেপার 2-তে রিপিট আসে, আবার পেপার 2-এর প্রশ্ন কিন্তু পেপার 1-এ আসে। তাই আপনারা আমার পেপার 1 রয়েছে আমি পেপার 2টা দেখব না, আর আমার পেপার 2 রয়েছে আমি পেপার 1 দেখব না, এই ধরনের বিভ্রান্তি থেকে আপনারা একটু মুক্তি পান নিজে থেকে, যদি একটা ভালো নম্বর ইনক্রিজ করতে চান। বাংলা ইকুয়াল টু বাংলা, প্যাডাগজি ইকুয়াল টু প্যাডাগজি। ঠিক আছে, কারণ সিলেবাস সমান, কনসেপ্ট সমান, এখানে আপনার কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। আজকে প্রথম প্রশ্ন কী বলেছে, কোয়েশ্চন নম্বর 91। তো কী হবে কারেক্ট আনসার আপনারা আমাদের সঙ্গে সঙ্গে করার চেষ্টা করুন। প্রদত্ত দৃষ্টান্তটির সঙ্গে সঙ্গতিপূর্ণ কৌশলটি নির্বাচন করুন। আমি ভাষার উপর মনোসংযোগ করি, সবসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। অর্থাৎ কি, আমি একটা ভাষা যখন বলি সেই ভাষাটা বলার পর আমি নিজেই সেটার উপর আবার পুনর্বিচার করি যে আমি যে ভাষাটা ব্যবহার করলাম সেটা সঠিক ব্যবহার করলাম কিনা না। আমি নিজে যে ভাষাটা ব্যবহার করলাম, ঠিক আছে, আমি যে ভাষাটা ব্যবহার করলাম সেই ভাষাটা আমি সঠিক ব্যবহার করলাম না ভুল ব্যবহার করলাম, সেটা আমি নিজে কি করি, আবার আমি নিশ্চিত হই, মানে আমি কনফার্ম হই। তো ওইটা আমাদের একাধিক ভাষা অবলম্বন হবে, নাকি মুখস্থকরণ হবে, নাকি পুনর্গঠন হবে, আর নাকি আত্মপরিচালন মানে কি সেলফ মনিটরিং হবে। কারেক্ট আনসার কি, দেখুন প্রশ্ন যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু প্রশ্নের মধ্যেই কিন্তু আনসারটা লুকিয়ে থাকে। আপনাদের শুধুমাত্র প্রশ্নটা ভালো করে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আনসারটা আপনারা করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা আজকের এই প্রশ্নের প্রথম প্রশ্ন কি কারেক্ট আনসার কী হতে পারে দেখুন। যেহেতু আমি নিজে কি করি, একটা ভাষা ব্যবহার করার পর আমি নিজেই চিন্তা করি বা নিজে ঠিক করি যে আমি সঠিক বললাম কিনা না, তো নিজে যখন করব সেটা কী হবে, সেলফ মনিটরিং। ঠিক আছে, কারণ আমি নিজেই ঠিক করছি যে আমি ঠিকঠাকভাবে করছি কিনা, এখানে অন্য কেউ ইনভলভ নয়। সুতরাং এখানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন, দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা গান গাইছে, মাথা আর কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙ্গুল ছুঁই। একটা কবিতা রয়েছে, এই কবিতাটা তারা দ্বিতীয় শ্রেণীর যারা ছাত্র আছে তারা কবিতাটা পড়ছে যে মাথা আর কাঁধ দুই, অর্থাৎ মাথা এবং কাঁধ হচ্ছে দুই, এবং হাঁটু এবং পায়ের আঙ্গুল ছুঁই। গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লেখিত অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিকমতো ছুঁয়ে যাচ্ছে। অর্থাৎ কি, তারা যখন বলছে যে মাথা আর কাঁধ দুই, তখন তাদের হাত দিয়ে তারা মাথাতে টাচ করছে, যখন তারা কাঁধ বলছে তখন কাঁধে টাচ করছে, যখন তারা বলছে হাঁটু এবং পায়ের আঙ্গুল ছুঁই তখন তারা হাঁটুতে টাচ করছে এবং পায়ের আঙ্গুলকে স্পর্শ করছে বা টাচ করছে। এই যে এখানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সারগ্রাহী, শ্রুতি ভাষাগত, যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, নাকি সমগ্র শারীরিক প্রতিক্রিয়া।
প্রশ্নটা ভালো করে আমরা যদি বুঝি তাহলে কিন্তু কারেক্ট আনসার আমরা কি করতে পারবো, অনাহাস্যে কারেক্ট আনসার কী হতে পারে সেটা আমরা বুঝতে পারবো। তো এখানে দেখুন আমাদের কারেক্ট আনসার কী হবে, দেখুন যেহেতু সে কী করছে এখানে সে মাথা আর কাঁধ দুই বলে সে মাথাতে হাত দিচ্ছে, তারপর কাঁধে হাত দিচ্ছে, হাঁটু এবং পায়ের আঙ্গুল ছুঁই বলে সে কী করছে, তার হাঁটুতে সে টাচ করছে এবং পায়ের আঙ্গুলে টাচ করছে। সুতরাং এখানে কী হবে কারেক্ট আনসার, টোটাল ফিজিক্যাল রেসপন্স, তার শারীরিক প্রতিক্রিয়া। সে পড়ার সঙ্গে সঙ্গে সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে টাচ করছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে বোঝার চেষ্টা করছে বা শিক্ষক বুঝাবার চেষ্টা করছে, একই ব্যাপার। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি, টোটাল ফিজিক্যাল রেসপন্স। আশা করি বুঝতে পারলেন। নেক্সট দেখুন কোয়েশ্চন নাম্বার 93, কারেক্ট আনসার কী হবে, শিক্ষার্থীরা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দ ভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজেছে, তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করছে। এখানে দেখুন শিক্ষার্থীরা কী করছে, দলগতভাবে একটা গ্রুপ, ঠিক আছে, একটা গ্রুপে তারা কাজ করছে। তারা যখন গ্রুপে কাজ করছে তখন কী করছে, তারা পূর্ববর্তী পাঠের শব্দভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর তারা খুঁজছে। অর্থাৎ আগের যে পাঠগুলো আমাদের স্যার পড়িয়ে গেছেন আগের চ্যাপ্টার, তো আগের চ্যাপ্টার থেকে তারা কী করছে, 5টা প্রশ্নের উত্তর তারা খুঁজে বার করছে। কে বার করছে, ছাত্ররা বের করছে। কিভাবে, তারা দলগতভাবে করছে। তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে। এখানে 2-3টা দল বিভক্ত। এখানে দেখুন ধরে নিন 3 জন ছাত্র, এখানে আরও 3 জন ছাত্র রয়েছে। তারা কি করছে, এখান থেকে তারা প্রশ্ন তাদের সঙ্গে পাস করছে, আর তারা তাদের সঙ্গে প্রশ্ন পাস করছে, প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করছে। যেমন এই গ্রুপে একজনের নাম হচ্ছে রহিম, এই গ্রুপে একজনের নাম হচ্ছে রাহুল। তখন এই রহিম কী করছে, রাহুলকে প্রশ্ন করছে যে ভাই আমার গ্রুপের এই প্রশ্ন আমি বের করলাম যে স্যার আমাদের কালকে ওই প্রশ্নটা পড়াচ্ছেন, আচ্ছা তুই বলতো রাহুল এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হতে পারে। অর্থাৎ এইভাবে তারা কী করছে, মত বিনিময় করছে বা উত্তরটা বের করার চেষ্টা করছে। তো এই যে কার্য বা এই যে একটা দৃষ্টান্ত যেটা দেওয়া হলো, এটা কোনটা হবে, সহপাঠী মূল্যায়ন নাকি আত্মমূল্যায়ন নাকি প্রতিজ্ঞাপন নাকি পঠন মূল্যায়ন। আমি জানি যে আপনারা কারেক্ট আনসার 100% করতে পারবেন, কারণ দেখুন আমি ক্লাসটা একটু আজকে দীর্ঘ হবে। আমি কিন্তু ক্লাসটা ফাস্ট করব না আজকে, আমি একদম স্পিডে চলে যাব, শুধু প্রশ্ন বলবো এবং আনসারে ঠিক করব না ভাই। যদি আমি ডাইরেক্ট প্রশ্ন এবং আনসার যদি ডিসকাস করি তাহলে আপনাদের লস হবে, ঠিক আছে। আমি এভাবে করবো না, আমি আপনাদের লস করতে চাই না, ঠিক আছে। আমি একদম ক্লাসটা একদম ধীর গতিতে চালাবো, আস্তে আস্তে ক্লাসটা চলবো, কারণ একটু সময় যাবে, আমাদের কিছু না, আপনাদের একটু এমবি নষ্ট হবে এবং সময় নষ্ট হবে। এবং এই যে সময়টা নষ্ট হবে তার ফলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, পরীক্ষায় একটা ভালো নম্বর আপনারা পেতে পারবেন, এটা 100% কারেক্ট। কারণ শুধুমাত্র এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নম্বর 1, ওই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নম্বর 1। তো এই যে আনসারটা অপশন নম্বর 1 এবং 1 বলে কোনো কিছু হয় না, কারণ কি এই প্রশ্নের আনসারটা 1টা কেন হলো, বা এই প্রশ্নের কারেক্ট আনসারটা 1 হলো, তো এই প্রশ্নের কারেক্ট আনসারটা 1 কেন হলো, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে পরবর্তী যখন প্রশ্ন আসবে তখন আপনি সেটা ট্যাকল করতে পারবেন, আপনি কারেক্ট আনসার করতে পারবেন, তাই না? কারণ কেন হলো সেটা আমাদের বুঝতে হবে। তো আজকের ক্লাসে আমি কেন হলো সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। বা আজকের ক্লাস নয়, এই যে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশনের যে ক্লাসগুলো করব, আমি এই ধরনেরই ক্লাস করব। আপনারা কে কে সহমত আছেন দেখি কমেন্ট বক্সে জানান তো ভাই। আমার এই মতের সঙ্গে আপনারা কারা সহমত আছেন খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আচ্ছা দেখুন এখানে কি বলেছে, এখানে দেখুন টোটালি কি বলেছে যে দলগতভাবে তারা কাজ করছে, তারা দলের মধ্য থেকে ভাব বিনিময় করছে, এক দল আরেক দলের সঙ্গে আলাপ আলোচনা করছে। যে যখন দল হবে তখন হবে সেটা সহপাঠী মূল্যায়ন বা পিয়ার অ্যাসেসমেন্ট, ঠিক আছে। দলগত কাজ করছে মানে কি, পিয়ার অ্যাসেসমেন্ট। আর নিজে থেকে করবে, দ্যাট ইজ কল সেলফ অ্যাসেসমেন্ট। করার পর তারা কি শিখলো এটা যখন নেওয়া হবে তখন সেটা হবে ফিডব্যাক। আর পঠন মূল্যায়ন তো বুঝতে পারছেন, পঠনটা কতটুকু হলো পার্টিকুলার স্টুডেন্টের, সেটা হচ্ছে কি রিডিং মূল্যায়ন বা রিডিং অ্যাসেসমেন্ট আপনারা বলতে পারেন। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে, সহপাঠী মূল্যায়ন। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 94। কোয়েশ্চন নাম্বার 94 আপনাদের স্ক্রিনে রয়েছে, দেখুন তো কী হতে পারে কারেক্ট অ্যান্সার। যখন শিক্ষিকা একটি কার্ডবোর্ডের উপর একটি শব্দ অথবা শব্দগুচ্ছ লেখে আমাকে দেন, শিক্ষক কী করলেন, একটা কাঠের টুকরো ধরে নিই, একটা কাঠের টুকরো, ওই কাঠের টুকরোর উপরে শিক্ষক কী করলেন, একটা শব্দ লিখলেন। আমরা ধরে নিই শিক্ষক লিখছেন এখানে আম, ঠিক আছে। আম লিখে কাঠের টুকরার উপরে শিক্ষক মহাশয় কী করলেন, আম লিখলেন, লিখে এই কাঠের টুকরাটা তিনি আমাকে দিলেন।
আর আমাকে সেটা অভিনয় করে দেখাতে হয়, আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে। ঠিক আছে, যেমন আম লেখে তিনি আমাকে দিলেন, একটা কাঠের টুকরো বা কাগজের টুকরো যাই হোক, তিনি আমাকে কার্ডবোর্ডের টুকরোর উপরে তিনি আমাকে একটা আম লিখে দিলেন এবং আমাকে বললেন যে তুমি আম রিলেটেড কিছু একটা অভিনয় করো। আমি আম রিলেটেড কিছু একটা অভিনয় করব, কিন্তু মুখে কিছু বলবো না। আমি মুখে কিছু বলবো না, শুধুমাত্র কী করব, আমি অভিনয় করব এবং আমার অভিনয়টা দেখে ক্লাসের বাকি ছাত্ররা আমি কী নিয়ে অভিনয় করছি সেটা যাতে তারা গেস করতে পারে বা অনুমান করতে পারে। বুঝতে পারেন আমি কি বললাম? ঠিক আছে, যেমন কাগজের টুকরার মধ্যে যে কোনো কিছু লেখা থাকতে পারে। ঠিক আছে, কাগজের টুকরার মধ্যে যেমন লেখা থাকতে পারে, কী লেখা থাকতে পারে আপনারা ভাবুন না। কাগজের টুকরার মধ্যে লেখা থাকতে পারে বুবা। আমি সিম্পলি আম না দিয়ে বুবা দিলাম, যে আমি কাগজের টুকরার মধ্যে লিখে দিলাম যে বুবা। ঠিক আছে, তখন এই বুবা রিলেটেড আমাকে অভিনয় করতে হবে, যে বুবা কীরকম চলে, যে কথা বলতে পারে না সে কীরকম মানে অভিনয় করে। ঠিক আছে, মানে সে কীরকম চলে তার সব কিছু সম্বন্ধে আমাকে কী করতে হবে, একটা ডেমো দিতে হবে ক্লাসে, মানে বুবা কীরকম চলে বা বুবার বৈশিষ্ট্য। অর্থাৎ আমি এমনভাবে অভিনয় করব যে ক্লাসের বাকি স্টুডেন্টরা যাতে আমাকে আমার অভিনয় দেখে বুঝতে পারে যে ইয়েস আমি বুবার অভিনয় করেছি। ঠিক আছে, বুঝতে পারলেন? এখানে কি বলেছে দেখুন, অভিনয় করে দেখাতে হয় আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে, এতে আমার খুব ভালো লাগে। শিক্ষার্থীর নিম্ন প্রদত্ত পছন্দের তালিকার মধ্যে নিম্নলিখিত শিক্ষার্থীর মন্তব্য চিহ্নিত করেন। প্রশ্ন বুঝলাম, এবার আমরা অপশনে বুঝি। শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, শুনতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, কার্ডে লিখিত শব্দগুলি মুখস্থ করলে আমি জিনিসটা ভালোভাবে বুঝতে পারি। তো দেখুন এই ক্ষেত্রে ফিলহাল কারেক্ট আনসার কী হতে পারে একটু ভাবুন তো ভাই। প্রথমে দেখুন এখানে মুখস্থ করার শব্দটা আপনি কেটে দিন। ঠিক আছে, মুখস্থ করার শব্দটা আমি কাটলাম। এখানে আমি কোনো কথা বলছি না, শুধু অভিনয় করব, অভিনয়ের মাধ্যমে তারা বুঝবে, আমি কোনো কথা বলবো না। তো যেহেতু আমি কিছু কথা বলবো না, তাহলে শিক্ষার্থীরা কোনো কিছু শুনতে পাবে না, শোনাটাও ক্যান্সেল। দুটো অপশন তো ক্যান্সেল গেল। এবার কোনটা হবে দেখুন, এবার আমি অভিনয় করব দেখব। তো অভিনয় আমি বিভিন্নভাবে করতে পারবো, অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গি। আমি অভিনয় কী করে করবো, শারীরিক অঙ্গভঙ্গি করবো, যে কোনো আমার শরীরের একটি অঙ্গ, দুটি অঙ্গ বা শরীরের সব কয়টি অঙ্গ দিয়ে আমি তো অঙ্গভঙ্গি করে তো দেখাবো অভিনয়, তাই না? সুতরাং অভিনয় করা মানে কি, অভিনয় করাই মানে কি হচ্ছে শরীরের অঙ্গভঙ্গি দিয়ে আমার ভাব করা, তাই না? সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার যেখানেই হবে এই শারীরিক প্রতিক্রিয়া, যেখানে হবে অভিনয়গত যে কোনো কিছু দেখালে সেটা কী হবে শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স। ঠিক আছে, সুতরাং এখানে কী হবে শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। নেক্সট কোয়েশ্চন দেখা নেওয়া যাক। এখানে মন্তব্য এবং কারণ থেকে অনেক প্রশ্ন আসে, আর দেখুন তো কারেক্ট আনসার কী হতে পারে। কোয়েশ্চন নাম্বার 95 কী বলেছে দেখুন, স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম। তার কারণ কি? কারণ হচ্ছে ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। কোয়েশ্চন নাম্বার 95 কারেক্ট আনসার কী হবে একটু ভাবুন তবে কারেক্ট আনসার কী হতে পারে। বলেছে কি, প্রশ্ন কি বলেছে আমরা দেখি। স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম। অর্থাৎ কি দেখুন, আপনার ক্লাস 2তে যে সকল ছাত্র ভর্তি হয়েছে, ক্লাস 2 ধরে নিলাম, ক্লাস 2তে যে সকল আপনার ছাত্র ভর্তি হয়েছে, নতুন স্টুডেন্ট বলুন বা পুরানা স্টুডেন্ট বলুন, যাই বলুন না কেন, এখানে কি তারা ক্লাস 2তে ধরে নিন আপনার 20 জন স্টুডেন্ট রয়েছে, 20 নাম্বার অফ স্টুডেন্টস আর দেয়ার ইন ক্লাস 2। ঠিক আছে, তো 20 জন ছাত্র যেহেতু আপনার এই ক্লাস 2তে রয়েছে, তারা সবাই কিন্তু এই স্টুডেন্টের কথা, একে অপরের কথাটা তারা বুঝবে। পিয়ার লার্নিং হিসাবে যদি দেখি, সহপাঠী যদি ক্লাসরুম বা সহপাঠী শিক্ষা যদি আমরা দেখি, তাহলে কিন্তু তারা একজন আরেকজনের কথা কিন্তু তারা খুব ভালো করে বুঝতে পারবে, তাই না? তাদের ভাষা ব্যবহারে সক্ষম হবে তো, কারণ একজন আরেকজনকে বুঝাতে পারবে। ঠিক আছে, তাদের নিজেদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে কথাবার্তা বলতে পারে, কথাবার্তা বলায় দ্যাট ইজ কল ভাষা। অর্থাৎ যে কোনো কিছু তার মনের ভাবটা যাতে প্রকাশ করতে পারে অন্যজনকে, সেটাই হচ্ছে ভাষা। তো তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবে, এটা হচ্ছে সক্ষম, তাই না? কারণ আপনার ক্লাস 2তে যদি 20 জন থাকে, তো 20 জনের মধ্যে রাহুল কি কথা বলবে, কেউ বাকি 19 জনের মধ্যে কেউ কি বুঝবে না? নিশ্চয়ই সবাই বুঝবে। হয়তো বা 1-2 জনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এটা রেয়ার কেস, সেটা আমরা দেখছি না। আমরা পার্টিকুলার সাধারণভাবে যদি আমরা যাচাই করতে যাই, বিবেচনা করতে যাই, তাহলে একটি ক্লাসের একটি ছাত্র যে কথা বলবে, তার বাকি সব
তার সহপাঠী বন্ধুরা তারা কী করতে হবে সেটা বুঝতে পারবে, তাই না, সক্ষম হবে। দ্যাট ইজ কল, এটা সত্য। তারপর দেখুন কারণ কি, কারণ হচ্ছে ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম কি করে হবে? তারা একজন আরেকজনের কথা বুঝতে পারছে, তার মানে কি তারা ভাষা ব্যবহারে তাদের সামর্থ্য তারা যে প্রদর্শন করে এখানে তারা সক্ষম হবে। তারা ভাষা ব্যবহার করতে বুঝতে পেরেছে, বোঝাতে পারেছে, সক্ষম হয়েছে, যার কারণে তো আরেকজন বুঝতে পারছে, তাই না? তো সুতরাং এখানে কী হবে না, অক্ষম হবে না, সেটা সক্ষম হবে। তার মানে অপশন নাম্বার এ ইজ কারেক্ট এবং বি ইজ, অর্থাৎ মন্তব্যটা সঠিক এবং কারণটা ভুল। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এ ঠিক কিন্তু আর ভুল। আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। যদি আপনার কোনো ডাউট থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভাই, আমরা দেখে নেব পরবর্তী সময়। এটা প্রশ্নের কি আনসার হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানান। আমরা আস্তে আস্তে জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কারেক্ট আনসার কী হয় সেটা আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানান। কোয়েশ্চন নাম্বার 96। পঞ্চম শ্রেণীর মঞ্জিত তার শিক্ষিকা, তার বন্ধুবান্ধব এবং একটি 2 বছরের শিশুর সঙ্গে ভিন্নভাবে কথাবার্তা বলে। একটা ক্লাস স্টুডেন্ট রয়েছে, ক্লাস 5-এর একজন স্টুডেন্ট রয়েছে, তার নাম হচ্ছে কি মঞ্জিত। ঠিক আছে, ক্লাস 5-এর একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে কি মঞ্জিত। ঠিক আছে, সে তার শিক্ষিকার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে কীভাবে কথা বলতে হয় এবং তার ছোটো যে বন্ধু বান্ধবগুলো রয়েছে 1 বছর বা 2 বছরের যে শিশুগুলো রয়েছে তাদের সঙ্গে কীভাবে কথাবার্তা বলতে হয় সেটা কিন্তু তার জানা রয়েছে। তাই সে কী করে, তার মায়ের সঙ্গে এক ধরনের কথাবার্তা বলে, তার শিক্ষিকার সঙ্গে অন্যভাবে কথাবার্তা বলে, বন্ধু বান্ধবের সঙ্গে এই কথাবার্তা বলে। আপনি জেনারেল ভাবুন, আপনি একজন আমি আপনাকে বলছি, এই যে ভাই আপনি যে আমার ক্লাস দেখছেন, এই ভাই শুনতে পাচ্ছেন, এই যে ভাই আপনাকে বলছি, এদিকে দেখুন, আপনাকে বলছি, আপনি আমার বর্তমানে যে ক্লাস দেখছেন আপনাকে বলছি ভাই দেখুন, আপনি একজন ব্যক্তি, আপনি একজন মানুষ, কে আপনি রাম শ্যাম যদু মধু যাই আপনার নাম হোক, ছেলে হন মেয়ে হন, যাই হোক না কেন আপনি একজন মানুষ। ঠিক আছে, কিন্তু আপনি যখন কথা বলবেন দেখুন, আপনি কি সবার সঙ্গে সমানভাবে কথা বলবেন? যেমন আপনার স্যারের সঙ্গে যখন কথা বলবেন, আপনার স্যারের সঙ্গে যখন কথা বলবেন তখন বলবেন, স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, কী করছেন স্যার? হ্যাঁ স্যার, আমরা তো ক্লাসটা করছি স্যার। এই ধরনের যে কোনো স্যারের সঙ্গে আমরা এইভাবে কথা বলি, তাই না? মা বাবার সঙ্গে আপনি অন্যভাবে কথা বলবেন। হ্যাঁ মা, তুমি আজকে কী রান্না করেছো? হ্যাঁ বাবা, আজকে কী হবে? বাবা, আজকে কী হবে? এই ধরনের বাবার সঙ্গে এই ধরনের কথা। কিন্তু আপনি বন্ধুকে কি বলবেন? আপনার বন্ধুকে কি বলবেন? আপনি কেমন আছেন বন্ধু, এটা কি বলবেন? আপনি ভাই তুই কেমন আছিস? কী রে আজ ফোন দিলি না? তোকে আমি পেয়ে নেই, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই দেখুন, মানে কথার যেটা ধরন আপনার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কারণ কি, বন্ধুর সঙ্গে আবার কিন্তু ছোটো শিশুদের সঙ্গে কিন্তু আদর করে কথা বলতে হয়, তাই না? একদম ভাব নিয়ে ছোটো শিশুদের একদম আদর অভ্যর্থনা সহকারে তাকে কথা বলতে হয়। তো ওই যে থট, ওই যে চিন্তাভাবনা, সেটা কিন্তু মনোজিতের মধ্যে রয়েছিল। ঠিক আছে, এর অর্থ মঞ্জিত জানে যে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কীভাবে ভাষা ব্যবহার করতে হয়, তাই না? আপনি বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে আপনি ভাষা ব্যবহার করছেন, কারণ আপনি যে সমাজে যেখানে যাবেন আপনার যে মানে এই পরিস্থিতি আপনাকে যেভাবে ভাষা ব্যবহার করতে বলবে আপনি কিন্তু সেইভাবে ভাষা ব্যবহার করতে জানেন বা পারেন। সেম টু সেম ক্লাস 5-এর শিশুটাও কিন্তু সেটা কিন্তু জানে, তাই না? তো ভাষার যে এই ভূমিকাটা কী নামে পরিচিত? 96। এটা কথন কর্ম, প্রকৃতিবাদী, শব্দার্থ তত্ত্ব নাকি ব্যঞ্জনা তত্ত্ব? এটা আপনারা জেনে রাখবেন, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস যেটাকে বলা হয় প্র্যাগম্যাটিক্স বা কি বলে আমাদের ব্যঞ্জনা তত্ত্ব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি 96। 97-এর প্রশ্ন কী হবে আমরা দেখব। একজন মা লক্ষ্য করলেন যে শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শুনেননি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। একজন মা লক্ষ্য করেন, কী লক্ষ্য করেন? যে তার একটা ছোট শিশু রয়েছে, শিশুটা এমন সব কথা বলছে, মধ্যে মধ্যে সে এমন সব কথা বলে যে কথাগুলা সে হয়তো কোনো মানে বড় কারুর কাছ থেকে সে হয়তো শুনেনি। কথাটা না শুনে সে কিন্তু কথাটা বলে ফেলছে। ঠিক আছে, এতে তিনি বিমূঢ় বোধ করেন, কারণ তার বিশ্বাস কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনদের অনুকরণ করেই কথা বলতে শেখে। আমরা সবাই জানি যে একটা শিশু যে শুনবে সেটাই শিখবে, সেটাই বলবে। কিন্তু মা দেখছেন যে না, আমার শিশুটা ওই যে ভাষাটা ব্যবহার করলো বা ওই যে শব্দটা ব্যবহার করলো বা এই যে কথাটা বললো, এই কথাটা তো সে কোনোদিন কারোর কাছে শুনেনি।
তাহলে শিশুটা ওইটা শিখলো কোথা থেকে? ঠিক আছে, মার মনে ওইটা ছিল। তো নিম্নলিখিত মধ্যে নিচের কোনটির মধ্যে তার সেই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাই? বহুভাষিকতা, সহজাত উৎপন্ন জ্ঞানবাদ, নাকি আচরণবাদ, নাকি গঠনবাদ? তিনি এখানে শিশুর কি অ্যানালাইজ করতে চলেছেন? এখানে তিনি শিশুর আচরণ অ্যানালাইজ করতে চলেছেন, যে শিশুটা এই ধরনের আচরণ কেন করছে, শিশুটার যে বিহেভিয়ার সেটা এই ধরনের কেন হলো হঠাৎ। ঠিক আছে, মা এটা বুঝতে চাইছেন যে শিশুর যে আচরণটা কেন এই ধরনের পরিবর্তন হয়ে গেল। সেটা সেটা কোনো জায়গা থেকে কোনো কিছু শিখেনি এই ধরনের কথাবার্তা, তাকে তো আমরা কেউ শেখাইনি আমাদের পরিবার পক্ষ, তাহলে কেন এরকম হয়ে গেল? ঠিক আছে না ভাই? সুতরাং এখানে আচরণবাদ বা বিহেভিয়ারিজম ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখুন, কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদও তৈরি করে দেয়। সেই দক্ষতাগুলি হচ্ছে, এই দক্ষতাগুলি কি? ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন, ইমার্জেন্ট কারিকুলাম, নাকি ইমার্জেন্ট প্রপার্টিস? ইমার্জেন্ট শব্দের অর্থ কি? সাক্ষরতা, তাই না? অনপেক্ষিত সাক্ষরতা যেটাকে বলা হয় লিটারেসি মানে সাক্ষরতা। ইমার্জেন্ট মানে কি? ইমার্জেন্ট বলতে দেখুন, ইমার্জেন্ট শব্দের অর্থটা কি? শিশুরা, ছোট্ট শিশুরা যারা মানে পড়া স্টার্ট করে, ক্লাস শুরু করে, যখন সে স্কুলে ভর্তি হবে, হয়তো সে ক্লাস 1-এ ভর্তি হলো, নতুবা কেজি বা কমান আমরা যাকে বলি, সে কী করলো? কমানে ভর্তি হলো একটা শিশু। তো সে যখন কমানে ভর্তি হলো তখন তার কি হলো? আনুষ্ঠানিকভাবে পড়াটা শুরু হলো, আনুষ্ঠানিকভাবে বলতে পারেন তার পড়াশোনাটা শুরু হলো। কিন্তু সে স্কুলে যাওয়ার আগেই কিন্তু তার ঘরে বলুন বা তার অন্য কোথাও, তার বড় ভাই বলুন, বন্ধু বলুন, আত্মীয় পরিবেশ যাই বলুন না কেন, কারুর কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখে নেই। শিশুরা অনেক সময় দেখুন মা কোলে নিচ্ছে শিশুকে, অনেক সময় মা ছোট শিশু স্কুলে কিন্তু ভর্তি হয়নি, মা কিন্তু কোলে নিয়েছেন, কোলে নিয়েই কিন্তু তাকে দেখুন ক খ গ 1 2 3 এই ধরনের শিশুকে কিন্তু শেখাতে চান, তাই না? আমরা সবাই কিন্তু দেখি, আপনি লক্ষ্য করলে দেখবেন যে শিশু স্কুলে যাওয়ার আগেই কিন্তু অনেক কিছুটা শিখে নেয়। এই যে স্কুলে যাওয়ার আগে অনেক কিছু শিখে নেয়, এটা কে শেখায়? হয়তো তার পরিবারের কেউ শেখায়, নতুবা তার ঘরে কোনো আমরা ঠিক টিচার বলতে পারি না, শুভাকাঙ্ক্ষী বলতে পারি, বা ঘরে কোনো আত্মীয় স্বজন বা ঘরে কোনো বিশিষ্ট অন্য কোনো ব্যক্তিবর্গ যে কোনো আসুক না কেন, এই ধরনের তাকে তারা শেখায়, তাই না? তো এই যে স্কুলে ভর্তি হওয়ার আগে, অর্থাৎ সোজা কথা আমরা যদি একদম সহজ ভাষায় বলি বা আমাদের প্যাডাগজির ভাষায় বলি, তাহলে আনুষ্ঠানিক পঠন শুরুর আগে যে ভাষাটা শেখে এটা কিন্তু সারা জীবন কাজে লাগে, তাই না? এই যে সে তার স্কুলে ভর্তি হওয়ার আগে সে তার মা তাকে ক খ গ ঘ শেখালেন, এটা কি তার স্কুলে ভর্তি হওয়ার পর সেই শেখানোগুলো কি তার ব্যর্থ হলো? না ভাই, ব্যর্থ হলো না, সেটা আরও কী হলো? মজবুত হলো। তার যেটা ভিত্তিটা তার মজবুত হলো। দ্যাট ইজ কল ফাউন্ডেশনাল লিটারেসি আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই যে আনুষ্ঠানিকভাবে যে পঠনটা শুরু হওয়ার আগে যে শিক্ষাটা দেওয়া হয়, দ্যাট ইজ কল ইমার্জেন্ট লিটারেসি। আর ইমার্জেন্ট সলিউশনটা কি? এই যে সময় কোন সময়টা কথা বললাম? স্কুলে ভর্তি হওয়ার আগের সময়। এই সময়ে শিশুকে যদি কোনো সমস্যা দেওয়া হয়, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, ঠিক আছে, বা ধরে নিন পড়াশোনা ছেড়ে দিন, আপনি কি করেন? একটা কি বলবো, আপনি তার একটা সমস্যা দিলেন, যেমন একটা ডাস্টবিন। আপনি কী করলেন? ডাস্টবিনটাকে খুলে আপনি তাকে 4 পার্ট করে দিলেন। ডাস্টবিনটাকে খুলে ভেঙে আপনি তাকে তার যে পার্ট 4 পার্ট করে দিলেন। এবার তিনি শিশুকে বললেন যে তুমি এই 4টা পার্টকে তুমি সংযুক্ত করো। এটা তার কাছে একটা সমস্যা। আপনি তো পারবেন, কারণ আপনি জানেন যে ডাস্টবিনের কোথায় কোন অংশে তার মাথাটা লাগাবেন, কোন অংশে নিচের অংশ লাগাবেন, কোন দিকে সাইডের অংশ থাকবে। কিন্তু শিশু তো সেটা, এত ছোট শিশু, তার ব্রেনে কি কাজ করবে? এটা তার কারণে একটা সমস্যা। তো সে যদি এই সময়ে এই সমস্যার সে সমাধান করে নিতে পারে, যেটা যদি সে জোড়া লাগিয়ে নিতে পারে, দ্যাট ইজ কল ইমার্জেন্ট সলিউশন। আর ইমার্জেন্ট কারিকুলাম, অর্থাৎ এই সময়ে তার যে পাঠ্যক্রমটা তৈরি হবে, অর্থাৎ পাঠ্যক্রম মানে বুঝতে পারছেন তো, ইমার্জেন্ট পাঠ্যক্রম বুঝুন তো, পাঠ্যক্রম মানে কারিকুলাম। আমরা যে একাডেমিক যে পার্টগুলো করি, একটা নির্দিষ্ট কারিকুলাম থাকে। তো এই যে স্কুলে ভর্তি হওয়ার আগে এই ছোট্ট শিশুদের জন্য যে কারিকুলার তৈরি রয়েছে, যেটা এই কারিকুলামকে আমরা বলতে পারি অনপেক্ষিত পাঠ্যক্রম বা ইমার্জেন্ট কারিকুলাম। গট দিস পয়েন্ট?
আর দেখুন ইমার্জেন্ট প্রপার্টিস বলতে ভাই আমরা বাংলা প্যাটাগজিতে আমি অনেক সার্চ করেছি, আমি ক্লাসও দিয়েছি আপনাদের। তো ইমার্জেন্ট প্রপার্টিস বলে আমরা জেনারেলি বাংলায় কোনো সেই ধরনের কোনো টার্মস আমরা পাইনি, আর সেটা সায়েন্সের কনসেপ্ট, বায়োলজির কনসেপ্ট, কেমিস্ট্রির কনসেপ্ট। এখানে শুধু আপনাদের বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে, সে নিয়ে আপনারা কিছু ভাববেন না। জেনারেলি আপনারা সেই ইমার্জেন্ট লিটারেসি বা ইমার্জেন্ট সলিউশন বা ইমার্জেন্ট কারিকুলাম সম্বন্ধে ভাববেন। তো ফিলহাল এই প্রশ্নের আপাতত কারেক্ট আনসার কী হচ্ছে দেখুন, যে দক্ষতা শিশু আনুষ্ঠানিক পঠন শুরুর আগে করে এবং সেটা তার ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগে, তার বুনিয়াদ গড়ে তুলে, অর্থাৎ সেটা কী হবে, অনপেক্ষিত সাক্ষরতা বা ইমার্জেন্ট লিটারেসি। কোনো সময় দেখবেন এখানে অনপেক্ষিত না দিয়ে আর অনেক কিছু নাম দিতে পারে, উদীয়মান দিয়ে দেবে, উদীয়মূল দিয়ে দেবে, এই ধরনের বিভিন্ন বাংলায় অনেক কিছু টার্মগুলো চেঞ্জ হয়। তো ইংলিশটা আপনারা লক্ষ্য রাখবেন, ইমার্জেন্ট লিটারেসি সব জায়গাতেই থাকবে 98, 99। দেখুন একটি প্রশ্নে আমরা অনেক সময় নষ্ট করলাম, তাই না? তো নষ্ট করার পিছনে রিজন আছে ভাই, কারণ কি আর যদি আপনার কোনো প্রশ্ন পরীক্ষায় ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন থেকে আসে, আশা করি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছেন, এবং যদি এই ধরনের প্রশ্ন আসে আপনি 100% করতে পারবেন, এটা আমার বিশ্বাস রয়েছে। তারপর দেখুন 99, ঠাকুরমা বাড়িতে তার নাতি নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। এইভাবেই তিনি বই এবং নতুন নতুন ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করান। শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে। এই যে বিশেষ এই কৌশলটিকে কি বলা হয়? কোয়েশ্চেন নম্বর 99 কি বলেছে দেখুন, ঠাকুরমা কি করছেন, তার বাড়িতে তার যে নাতি নাতনি রয়েছে তাদেরকে তিনি একটা গল্পের বই থেকে বা যেখান থেকে গল্পের বই থেকে ধরে নিই আমরা, যেহেতু প্রশ্ন দিয়েছে, তো গল্পের বই থেকে তিনি তাদের গল্প শোনাতে লাগলেন। তিনি গল্প শোনাতে ভালোবাসেন। এইভাবেই তিনি বই এবং নতুন নতুন যে ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করান। ঠিক আছে, তিনি তাদের গল্পের বই থেকে গল্প একটা বললেন, খুব মজার গল্প, তারপর তিনি ওই বইয়ের সঙ্গে বা নতুন নতুন ভাবনার সঙ্গে তিনি তাদের কী করলেন, পরিচয় করালেন। শিশুরাও কিন্তু এই প্রক্রিয়াটির সঙ্গে অ্যাক্টিভলি যুক্ত আছে, শিশুরা অ্যাক্টিভলি যুক্ত আছে। তো এটাকে আমরা সরব পঠন, আদর্শ পঠন, নাকি অংশীদারি পঠন, নাকি কথোপকথন পঠন বলবো? এখানে দেখুন শিশুরা কি করছে, শিশুরা কিন্তু আবার রিপিটেড করছে না, শিশুরা অ্যাক্টিভলি কাজ করছে। তার মানে তা নয় যে শিশুরা গল্প আবার আবার সেই বিপরীত দিকে ঠাকুমাকে তারা গল্প একটা শোনাতে চাইছে, তা তো নয়। ঠাকুমা তো গল্প শোনাচ্ছেন, শিশুরা মনোযোগ সহকারে গল্পটা শুনছে। দ্যাট ইজ কল্ড কী বলেছে সেটাকে, ডায়ালজিক রিডিং বা কথোপকথন ভিত্তিক পঠন, কথাবার্তার মাধ্যমে শেখানো হচ্ছে। দ্যাট ইজ কল, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কথোপকথন ভিত্তিক শিখন। আর শেয়ার্ড রিডিং বা অংশীদারিমূলক পঠন তখনই হবে যখন তাদের ভূমিকা চেঞ্জ হবে। ঠিক আছে, অর্থাৎ একজন শিক্ষক ছাত্রকে গল্প শোনাচ্ছেন আর পরবর্তী সময় ছাত্রটা শিক্ষককে গল্প শোনাবে। এই ধরনের যদি কন্ডিশন হয়, এই ধরনের কন্ডিশন হলে সেটা হবে শেয়ার্ড রিডিং। ঠিক আছে ভাই, তো আপাতত এই পথের কারেক্ট আনসার হচ্ছে কি, আমাদের কথোপকথন ভিত্তিক পঠন যেটা বলা হয় সেটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 100, পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমে বর্ণ বা স্বনিমের মতো বুনিয়াদী উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কিভাবে স্বনিমগুলির সমন্বয়ে শব্দ গঠন করা হয়, শেখানোর পর যে সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর করার পদ্ধতি, তাকে আমরা কি বলবো? স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, নাকি টপ ডাউন অ্যাপ্রোচ, নাকি বটম আপ অ্যাপ্রোচ, নাকি হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ? এক্ষেত্রে দেখুন প্রথমে কি বলেছে, টপ ডাউন অ্যাপ্রোচ। এখানে আমরা একটু লিখে নিই ছোট্ট করে, আপনারা একটু দেখে নিন কাইন্ডলি। এখানে হচ্ছে টপ ডাউন, আর এখানে কি হচ্ছে বটম আপ। বটম আপ, ঠিক আছে, টপ ডাউন এবং বটম আপ। বটম মানে কি? বটম মানে নিচে। বটম আপে আমরা কি করব, নিচে থেকে উপরের দিকে যাব। বটম আপে আমরা কি করব, নিচে থেকে উপরের দিকে যাব। আর টপ ডাউন, টপ মানে কি উপর, আর ডাউন মানে কি নিচে, অর্থাৎ কি উপর থেকে নিচের দিকে যাব। এখানে দেখুন আমি দুটা তীর দুদিকে দিয়েছি, একটু দেখুন। টপ ডাউনে কি করব, আমরা উপর থেকে নিচের দিকে যাব, আর বটম আপে কি করব, নিচ থেকে উপরের দিকে যাব। তার মানে কি, প্রথমে আমরা শিশুকে এখানে কি বলেছি, প্রথমে বর্ণ শেখাবো। প্রথমে বর্ণ, তারপর বর্ণ থেকে আমরা কি করলাম, তাকে কি করলাম, বুনিয়াদি গঠন পরিচয়, তার স্বনিমগুলি, তারপর শব্দ। বর্ণ থেকে আমরা শব্দে গেলাম, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে আমরা বাক্য, শব্দ থেকে আমরা বাক্য, বাক্য থেকে আমরা কি করলাম, আর অনেক কিছু হচ্ছে। প্রথমে অক্ষর, প্রথমে দেখুন অক্ষর, তারপর বর্ণমালা, তারপর শব্দ,
তারপর শব্দাংশ, শব্দাংশ যাকে বলা হয় বা ফ্রেজ যাকে বলা হয়, তারপর বাক্য, তারপর প্যারাগ্রাফ। মানে কি দেখুন, ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছি, প্রথমে তাকে অক্ষর শেখাচ্ছি, তারপর বর্ণ শেখাচ্ছি, বর্ণমালা শেখাচ্ছি। অক্ষর মানে এক একটি পার্টিকুলার, দেখুন পার্টিকুলার যে অ, আ, র, ল, এটা হচ্ছে এক একটা কি অক্ষর বা এক একটা বর্ণ। তারপর যে বর্ণমালা যদি আমরা ধরি, তাহলে সব কয়টা বর্ণকে একসঙ্গে আমরা বর্ণমালা বলতে পারি। তারপর সবগুলা বর্ণমালা একসঙ্গে শেখালাম। তারপর কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়, সেটা আমরা তাকে শেখালাম। ঠিক আছে, একটা বানান যাকে বলে একটা শব্দ, শব্দটা শেখালাম। তারপর দুটো তিনটা শব্দ মিলে একটা ফ্রেজ হয়, ছোটো ছোটো বাক্যাংশ যাকে বলা হয়। ঠিক আছে, বাক্যাংশ, যেমন খুব চালাক, খুব চালাক একটা বাক্যাংশ। ঠিক আছে, অতি চালাক একটা বাক্যাংশ, বাক্যের একটা অংশ। তারপর একটা সম্পূর্ণ বাক্য, রহিম খুব চালাক ব্যক্তি, তারা বাক্য শিখলাম। তারপর একটা কী করলাম, তারপর বাক্য থেকে আমরা কী করলাম, একটা প্যারাগ্রাফে গেলাম। প্যারাগ্রাফ থেকে একদম আরামসে আমরা কোথায় চলে গেলাম, পরবর্তী সময় আমরা চলে গেলাম ডাইরেক্ট প্যাসেজে বা গল্পে বা গ্রন্থে বা যেখানে চলে যাই। তারপর বড় থেকে বড় চলে গেলাম। তো এখানে আমরা কী করছি, ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছি, তাই না? তো প্রথমে বর্ণ শেখাচ্ছে, তারপর স্বনিম শেখাচ্ছে, তারপর শব্দ শেখাচ্ছে, তারপর সমগ্র পাঠের দিকে যাচ্ছে, মানে ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে। সুতরাং এটার কারেক্ট আনসার কী হবে দেখুন, বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, বোঝা গেল, বটম আপ অ্যাপ্রোচ। এবার প্রশ্নটা যদি ঠিক বিপরীত চলে আসতো, যে প্রথমে গল্পটা শিক্ষক মশাই কী করলেন, প্রথমে গল্পটা সম্পূর্ণটা পড়লেন, তারপর গল্পটা পড়ার পর তিনি গল্পটির যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফগুলি আবার বুঝিয়ে দিলেন। তারপর প্যারাগ্রাফ থেকে তিনি প্রত্যেকটা যে বাক্যগুলিকে অ্যানালাইজ করলেন। তারপর বাক্য থেকে তিনি পরবর্তী সময় বাক্য থেকে তিনি কী করলেন, বাক্য থেকে তিনি শব্দাংশগুলো আলোচনা করলেন, তারপর শব্দ আলোচনা করলেন, তারপর কোন কোন অক্ষর দিয়ে শব্দগুলো গঠিত হয়েছে সেগুলো আলোচনা করলেন। তার মানে বড়োর থেকে ছোটোর দিকে যাচ্ছি, তার মানে দ্যাট ইজ কল্ড টপ ডাউন অ্যাপ্রোচ হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে, বটম আপ অ্যাপ্রোচ। আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন বটম আপ টপ ডাউন। এবার দেখুন মন্তব্য এবং কারণ থেকে আর একটা প্রশ্ন, 101-এর যেটা প্রশ্ন রয়েছে। ক্লাসটা একটু দীর্ঘ হলেও করার কিছু নাই ভাই, মনোযোগ সহকারে শুনুন। যদি মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে কিন্তু আপনার কাজে আসবে পরবর্তী সময়। আপনি ভেবে রাখবেন যে আজকে এই যে 13 বছরের যে বাংলার ক্লাস, এই ক্লাসগুলি কিন্তু আপনাদের জন্য একটা মানে কী বলবো, মহামন্ত্র হতে চলেছে, ভেবে দেখবেন। ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে। নাম্বার 1, তার কারণ কি, শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে, তখন তা তাদের শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না। ঠিক আছে, এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটি হবে, 101। আচ্ছা, ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান অর্থাৎ ফনেটিক স্পেলিং শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে। আচ্ছা, একটা জিনিস ধরুন তো, ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান বলতে কী বোঝা যায়? ধরুন একটা শিশু একটা জিনিস সে মানে কী করতে, উচ্চারণের ভিত্তিতে তার বানানটা ভুল হয়ে গেল, উচ্চারণের ভিত্তিতে তার বানানটা ভুল হয়ে গেল, তাতে কি সে পরবর্তীতে সে কি তার বানানটা সে শিখতে পারবে না? তার বানান শিখতে দেরি হবে। পরবর্তীতে শিক্ষক মশাই যখন উচ্চারণটা ঠিক করে দেবেন, তখন তো অটোমেটিক্যালি সে শিখে যাবে। তো এই ক্ষেত্রে মন্থর হবে বা বিলম্বিত হবে আমরা কি করে বলবো, আমরা তো বলতে পারি না। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রং। ঠিক আছে, শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে, মানে কি, একটা বানান রয়েছে, যেমন বানানের অর্থটা হচ্ছে কি আনুষ্ঠানিক। শিশুটে এটা আনুষ্ঠানিক, আমরা জানি এটা আনুষ্ঠানিক উচ্চারণ, কিন্তু শিশুটা এটাকে আনুষ্ঠানিক না বলে অনুষ্ঠানিক বলেছে, অনুষ্ঠানিক। সে তার নিজে থেকে একটা আবিষ্কার করে নিয়েছে, একটা উচ্চারণ সে কী করেছে, নিজে থেকে আবিষ্কার করে নিয়েছে। তখন সে তাদের শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না বলেছে। ঠিক আছে, আলটিমেটলি অনুষ্ঠানিক থেকে আনুষ্ঠানিক অটোমেটিক্যালি তার ক্ষেত্রে চলে আসবে, এখানে কিন্তু বিলম্বিত করবে না। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ এ ভুল কিন্তু আর ঠিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখছি। হান্ড্রেড 2 প্রশ্ন কি বলেছে ভাই, আমরা একটু দেখবো। 102, নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। এই সমস্যাটি দূর করার উপায় কি? এটা প্রশ্ন কি বলেছে আগে আমরা বুঝি।
প্রশ্নটা আগে আমরা খুব ভালো করে যদি বুঝি তাহলে আমরা আনসারটা সলভ করতে খুব সহজ হবে আমাদের। সে করে দেখুন, কারণ দেখুন কি যে কোনো একটা ভাষার কিন্তু একটা উচ্চারণগত বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, আমি ধরে নিন বাংলা ভাষায় কথা বলছি, ঠিক আছে, আমি বাংলা ভাষায় কথা বলছি। আমি যদি হিন্দি ভাষায় কথা বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি হিন্দি ভাষায় কথা বলছি। কারণ কি, এই যে ভাষার যেটা উচ্চারণগত দিক যেটা রয়েছে, ভাষার উচ্চারণগত যেটা বৈশিষ্ট্য রয়েছে, এটা কিন্তু আমার ক্ষেত্রে আসবে না। ঠিক আছে, কারণ বাংলা ভাষার একটা উচ্চারণগত একটা সাউন্ড আছে। যারা হিন্দিভাষী মানুষ আছে তারা হিন্দি এত ক্লিয়ার করে মানে বলতে পারবে যে আমি কিন্তু সেই ভাষাটা সেইভাবে বলতে পারবো না। ভোজপুরি যারা ব্যক্তি রয়েছে বা অ্যাসামিস যারা ব্যক্তি রয়েছে, আমি যদি আসামিস ভাষায় কথা বলি, অ্যাসামিস মিডিয়ামে কথা বলি, কিন্তু অ্যাসামিস ভাষার যে একটা সুর বা টান বা লয় যে ভাষাগত রয়েছে সেটা কিন্তু আমি পারবো না, তাই না? তো এই যে, এবং অন্য ভাষাভাষী ব্যক্তি যেমন একটা অ্যাসামিস ব্যক্তি যদি বাংলা ভাষায় কথা বলতে পারবে, কিন্তু আমাদের বাংলা ভাষার যে একটা সুর লয় তাল আছে, উচ্চারণের যে একটা স্পেশাল ফ্যাক্টর রয়েছে সেটা কিন্তু তারা পারবে না। তার মানে কি, প্রত্যেকটা ভাষার একটা স্পেশাল উচ্চারণগত একটা স্পেশাল একটা দিক রয়েছে। এই কারণে শিশুরা কী করতে পারে না, সে স্পেশাল ভাষাটা উচ্চারণ করতে পারে না। উচ্চারণ করতে না পারে তাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব বোধ হয় যে আমি মনে হয় অন্য ভাষাটা শিখতে পারবো না। যেমন একটা শিশু যদি হিন্দি ভাষা শিখতে চায় তো সে ভালো করে উচ্চারণ করতে পারছে না, উচ্চারণের সমস্যা দেখা যাচ্ছে, তার ফলে শিশুটার মনে হবে যে না, আমি তো উচ্চারণ করতে পারছি না ভালো করে, তার মানে আমি সেই ভাষাটা আমি আর শিখতে পারবো না। তার নিজেদের মধ্যে নিজের আত্মবিশ্বাসের অভাব হয়। তো এই সমস্যাটি দূর করার জন্য একটি উপায় হলো, অর্থাৎ এই সমস্যা দূর করার জন্য শিক্ষক কী করবেন দেখি। ভুল হলেই তা সংশোধন করে দেওয়া, ক্লাসে শিশুদের বিষয়ে সরব পাঠ করানো, ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যাবলী প্রদান, কোনো পেশাদার পরামর্শদাতাকে দিয়ে স্পিচ থেরাপি বা বাচন পরিচর্যার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের দিয়ে পুনঃ অনুশীলন করানো। দেখুন, এই কারেক্ট আনসার কিন্তু আপনাদের চোখের সামনে রয়েছে। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন 102 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। দেখুন, প্রথমে কি আমরা কোনো পেশাদার পরামর্শদাতাকে, অর্থাৎ কি স্পেশাল কাউকে আমরা নিয়োগ করি না। স্পেশাল ডাক্তার হোক, স্পেশাল টিচার হোক, অর্থাৎ স্পেশাল শব্দ আমরা কোনো ইউজ করি না প্যাডাগজির ভাষায়, সুতরাং এটা আমরা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, তারপর দেখুন, ক্লাসে শিশুদের দিয়ে যদি আমরা সাইলেন্টলি সরব পাঠ মানে লাউড যদি পাঠ করাই, তো পাঠ করালে কি তার ভয়েসটা ঠিক হয়ে যাবে, তার উচ্চারণটা ঠিক হয়ে যাবে না। ঠিক আছে, ভুল হলেই তাকে সংশোধন করে দেওয়া। কত সময় ভুল করবে, হ্যাঁ, তো সে কী করবে, সারা জীবন ভুল করতে থাকবে, আপনি তাকে সারা জীবন সংশোধন করতে থাকবেন, তাতে তার শেখা হচ্ছে না। তো কারেক্ট আনসার কী হবে, অর্থাৎ এখানে দেখুন, একটা হিন্দি ভাষায় একটা ব্যক্তি রয়েছে, হিন্দিভাষী একটা ব্যক্তি রয়েছে এবং একটি বাঙালিভাষী একটা ছাত্র রয়েছে। হিন্দি ভাষাভাষী একজন ছাত্র রয়েছে আমার ক্লাসে এবং বাংলা ভাষাভাষী একটা ছাত্র রয়েছে। তাদের দুজনের মধ্যে পারস্পরিক কথা বলার সুযোগ করে দিতে হবে। যার ফলে কি হবে, এই যে আমার হিন্দিভাষী ছাত্র যা রয়েছে সে কিন্তু বাংলা ভাষাটা ওই হিন্দিভাষী ছাত্রের মুখ থেকে শুনতে কোনো এক সময় সে কী করে ভালো করে শিখে নেবে। অর্থাৎ আমরা জানি যত ভালো করে আমরা শুনতে পাবো তত ভালো আমরা বলতে পারবো। ঠিক আছে, যদি আপনি ভালো বক্তা হতে চান তাহলে প্রথমে আপনাকে ভালো শ্রোতা হতে হবে, তাই না? খুব ভালো একজন বক্তা হতে গেলে আপনাকে ভালো শ্রোতা হতে হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ফিলহাল কারেক্ট আনসার কী হবে, ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যাবলী প্রদান করতে হবে। খেলাধুলার মধ্যে এমনি জেনারেলি তারা নর্মালি তারা কী কথাবার্তা, বেশি তো কথাবার্তা তারা বলতে পারবে না, কিন্তু যদি খেলাধুলার যদি ব্যবস্থা করে দেয় তাহলে তারা অনেক কথাবার্তা তারা নিজেদের মধ্যে তারা বলতে পারবে, তাই না? তো তারপর দেখুন 103, ক্লাস 3 এর একজন শিক্ষিকা শিক্ষার্থীদের নতুন শব্দাবলীর সঙ্গে পরিচয় করাতে চান, এক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি কার্যকরী উপায়? ক্লাস 3 একজন শিক্ষিকা রয়েছেন, তিনি ক্লাস 3 যে ছাত্র রয়েছে তাদেরকে কি করতে চাইছেন, তিনি নতুন শব্দগুলির সঙ্গে পরিচয় করাতে চাইছেন, যাতে নতুন শব্দগুলির সঙ্গে তাদের কী হয়, পরিচয় হয়। এক্ষেত্রে নিচের কোনটি কার্যকরী উপায়? প্রথমে কি, শিক্ষিকার উচিত ব্ল্যাকবোর্ডে
শব্দগুলির অর্থ লিখে শিক্ষার্থীদের মুখস্থ করতে বলা, মুখস্থ আপনি কেটে দিন। শিক্ষিকার উচিত শিক্ষার্থীদের সেই সব শব্দের বিপরীত শব্দ জানানো এবং তাদের ভাষাতেই সেগুলির অর্থ বলে দেওয়া। শিক্ষিকার উচিত শব্দগুলির সংক্ষিপ্ত সংজ্ঞা প্রদান করলে হবে না। শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতি রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে এখানে অপশান নাম্বার 4। কারণ কোন পরিস্থিতিতে, অর্থাৎ আমরা বলি না, দেখুন একটা শব্দ এই শব্দটা কিন্তু প্রসঙ্গ ভিত্তিক কিন্তু সেই শব্দের অর্থটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, কোনো শব্দ, ঠিক আছে, যেমন ধরুন টাকা এমন একটা শব্দ, টাকা এমন একটা শব্দ, প্রত্যেকটা প্রসঙ্গে কিন্তু তার নামটা পরিবর্তন হয়ে যায়। আপনারা জানেন, যদি আপনি টিউশনে যান, টিউশন করাতে গেলে কিন্তু আপনি নিজেই টিউশন করুন বা আপনি কাউকে টিউশন দেন, তখন কিন্তু আপনাকে কিন্তু টিউশন যে টিচার রয়েছে, আপনার যে টিউশন স্যার রয়েছেন, তিনি কিন্তু আপনাকে বলবেন না এই টাকা এনেছিস, আপনি বলবেন না, কি বলবে, ফিস এনেছিস, বা কালকে ফিসটা দিয়ে তোমাদের মাস হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ কি টিউশন ফিস। ঠিক আছে, যখন কোনো মন্দিরে বা মসজিদে যাবেন, তখন কিন্তু কেউ বলবে না যে টাকা এনেছো, বলবে কি চাঁদা দাও। ঠিক আছে, অর্থাৎ কি একই টাকা, ঠিক আছে, তার কিন্তু বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে তার বিভিন্ন নাম ধারণ করে সে, কিন্তু আসলে জিনিসটা কিন্তু সেম, তাই না ভাই? একটু ভাবে দেখবেন। সুতরাং এই ক্ষেত্রে বলা হয়েছে কি, সঠিক পরিস্থিতিতে, কোন পরিস্থিতিতে কোন শব্দের কোন অর্থ কীভাবে ব্যবহার হবে, সেই জিনিসটা তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। কোনো ভাষা লিখন হচ্ছে একটি দক্ষতা অর্জন প্রক্রিয়া না উৎপাদন প্রক্রিয়া? 104। আচ্ছা, 104-এর যেটা প্রশ্ন, এই প্রশ্নের ব্যাপারে আপনার একটি কথা আমি জানিয়ে রাখি, আমরা অনেক কনসেপ্টও আমরা পড়িয়েছি, বা আমরা যেটা জানি, বা আমরা আপনাদের অনেক ক্লাসেও জিনিসটা শেয়ার করেছি, বা আমরা নিজেও আমরা শিখেছি যে যদি লিখন হয়, লিখন যেটা, এটা হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল, তাই না? আপনারা সবাই জানেন যে লিখন হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল। যদি বলি LSRW, এখানে LSRW রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এল এবং আর অর্থাৎ লিসেনিং এবং রিডিংটা হচ্ছে কি আমাদের রিসিপটিভ স্কিল, এখান দিয়ে আমরা কি গ্রহণমূলক দক্ষতা, আর স্পিকিং এবং রাইটিং হচ্ছে আমাদের কি প্রোডাক্টিভ স্কিল, গ্রহণমূলক বা দক্ষতা। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হওয়া উচিত ছিল উৎপাদনমূলক দক্ষতা। কিন্তু এই যে অফিসিয়াল আনসার কি যেটা প্রোভাইড করা হয়েছে, অফিসিয়াল আনসার কিতে এটার আনসার দিয়েছে অপশন নাম্বার 1, অর্থাৎ কোনো ভাষা লিখন হচ্ছে একটি দক্ষতা বলেছে। ভাষা লিখন এখানে একটি দক্ষতা বলেছে, স্কিল বলেছে, কিন্তু ভাষা লিখন হলে এখানে সেটা প্রোডাক্টিভ হবে। তো এই ক্ষেত্রে আমার একটু ডাউট আছে, আপনারা একটু এটা কাইন্ডলি আপনারা একটু কনসিডারে নেবেন, এবং আপনাদের কি বিবেচনা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, বোঝা গেল? আমরা জানি যে যদি লিখন দক্ষতা হয় তাহলে সেটা কি হবে, প্রোডাক্টিভ স্কিল হবে, এবং কিন্তু আনসার কিতে দিয়েছে এটা একটা দক্ষতা। অবশ্যই সেটা আনসার কি ভুল কিনা না সেটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না, তাই সেটা আপনারা একটু বিবেচনা দিন, দেখবেন। তারপর এই প্রশ্নগুলা মানে এখানে কিন্তু আমাদের মিলাতে বলেছে। কোয়েশ্চন নাম্বার 105। তো অনুমান প্রচেষ্টা বলতে আমরা কি বুঝি, লেখার ধরন থেকে লেখকের অনুভূতিটাকে নির্ধারণ করা, সেটাই হচ্ছে কি অনুমান। তো একটা মিলালাম আমরা, বাকি সবগুলো অটোমেটিক মিলে যাবে। তো বিয়ের 1 হবে কারেক্ট আনসার। তো বিয়ের 1 দেখুন এখানে রয়েছে অপশন নাম্বার 2-তে, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ডি এর যদি 4 হয়, দেখুন ইন্টেনসিভ রিডিং মানে কি, এখানে ডি এর 4 বলেছে, এটা আমরা মিলিয়ে নেই। ইন্টেনসিভ রিডিং মানে কি, পাঠটিতে কীভাবে ভাষার ব্যবহার হচ্ছে সেদিকে মনোসংযোগ। ইয়েস, আমরা ইন্টেনসিভ রিডিংয়ে আমরা মনোযোগ সহকারে রিডিং করি, এটাও কিন্তু কারেক্ট, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। আচ্ছা, এবার দেখুন আমাদের যে পেডাগজির আমাদের যে 15 কোয়েশ্চন, এবার আমরা বিদায় দিলাম। এবার আমরা প্যাসেজের প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে ভাই, এবার আমরা প্যাসেজের, আপনারা সাথে আছেন তো ভাই? আপনার সাথে থাকুন, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখুন
এখানে দেখুন 106, আমরা প্রথমেই প্যাসেজটা পড়তে যাব না, প্যাসেজটা পড়লে কিন্তু আপনারা গন্ডগোল করবেন। প্যাসেজ আপনি পড়লে সময় গন্ডগোল নয়, গন্ডগোল বললে ভুল বলবো, আপনি সময়কে নষ্ট করবেন, সময়কে বাঁচাতে শিখতে হবে। প্রাচীনকালে গদ্যাংশটি প্রাচীন যুগের কয়েকটি আশ্রমের কথা উল্লেখ আছে, 1টা 2টা 3টা না 4টা। এখানে প্রাচীন যুগে কয়টা আশ্রম বলা হয়েছে দেখুন, কে বলেছে এখানে, কে বলেছে দেখুন, প্রথম হলো ছাত্র অবস্থা, যার সঙ্গে সেদিনের ব্রহ্মচর্য আশ্রমের তুলনা করা হয়েছিল। অর্থাৎ কি, ব্রহ্মচর্য একটা আশ্রমের নাম। একটা আশ্রমের নাম কি ছিল? একটা আশ্রমের নাম ছিল আমাদের ব্রহ্মচর্য। ঠিক আছে, তারপর দেখুন আবার বলেছে দ্বিতীয় পর্ব সংসার কর্মজীবন, এই জীবনের তারপর দেখুন সেকালের শেষ 2টি আশ্রম বানপ্রস্থ এবং জ্যোতি। তার মানে এখানে 2টা আশ্রম পেলাম এবং এখানে একটা আশ্রম পেলাম, ব্রহ্মচর্য আশ্রম। তো সুতরাং টোটাল আশ্রম আমার কয়টা হলো? আশ্রম হলো 3টা। ঠিক আছে, 106 এর কারেক্ট আনসার কী হলো? অপশন নাম্বার 4। দেখুন প্যাসেজ থেকে কী করে ট্রিকি আনসার করতে হয় সেটাও আমি আপনাদের শিখিয়ে দেবো, টেনশনের কোনো ব্যাপার নেই, সাথে থাকুন শেষ পর্যন্ত। টোটাল বাংলায় 30-এর মধ্যে 30 পাওয়ার টার্গেট রাখুন ভাই। প্রিভিয়াস 13 বছরের ক্লাস যদি ডিটেলস আপনার বুঝে নিতে পারেন, এমন কোনো কনসেপ্ট থাকবে না যেটা আপনার বোঝার বাকি রয়েছে। আমরা আজকের মতো ক্লাস কন্ডাক্ট করব, প্রত্যেকটা টপিক আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। গদ্যাংশ অনুযায়ী ব্রহ্মচর্যাশ্রমে প্রবেশের আবশ্যিক শর্ত কি? নিজের কাজ নিজে করতে পারা, আর্থিক সাচ্ছল্য, উচ্চ মেধা, নাকি নিঃসঙ্গ জীবন কাটাতে পারা? 107। তো 107-এর কারেক্ট আনসার কী হবে? 107-এর কারেক্ট আনসার আমরা কোথায় পাই? আমরা একটু দেখি, আপনাদের সঙ্গে সঙ্গে দেখবো ভাই। অর্থাৎ ব্রহ্মচর্যে যে আমরা যে অ্যাডমিশন নেব, অ্যাডমিশনের একটা শর্ত রয়েছে। তো অ্যাডমিশনের শর্তটা কি? এই দেখুন এখানে পেয়েছি। সেই প্রাচীনকালে বালক যখনই নিজে চলাফেরা করতে এবং নিজের দৈনন্দিন প্রয়োজনীয় কাজ নিজেই করতে পারত, তখন তাকে ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করতে হতো। অর্থাৎ সেই ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করার শর্ত ওটাই ছিল, শর্তটা ওটাই ছিল যে দৈনন্দিন প্রয়োজনের যে কাজ, সে কাজগুলো যাতে নিজের কাজগুলো নিজে করতে পারে, এটাই ছিল শর্ত। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। দেখলেন প্যাসেজ ডাইরেক্ট আনসার রয়েছে। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গ্রামবাসীরা কিসের ভূমিকা পালন করত? সমালোচক, পৃষ্ঠপোষক, নাকি পরিদর্শক, নাকি নিষ্ক্রিয় দর্শক? তো এখানে কারেক্ট আনসার কী হবে? গ্রামবাসীরা কোথায় রয়েছে দেখি তো ভাই। এখানে গ্রামবাসীরা কী করতো? গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত, আর কোনো গ্রামবাসীর কোনো ফ্যাক্টর নয়। তো যারা ভিক্ষা দিত, সানন্দ মনের আনন্দে দিত, সমালোচনায় কোনো ব্যাপার আসে না, পরিদর্শনে কোনো ব্যাপার আসে না, নিষ্ক্রিয় দর্শকের ব্যাপার আসে না। এখানে কারেক্ট আনসার হবে কি? পৃষ্ঠপোষকের ভূমিকায় তারা কাজ করছে। নেক্সট প্রশ্ন দেখি। গদ্যাংশটি পড়ে বোঝা যায় যে প্রাচীনকালে বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না, নিঃসঙ্গ জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল, সমষ্টিগত জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল, আনন্দের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না। তো 109-এর কারেক্ট আনসার কী হবে আমরা যদি দেখি, তো আমরা একটু প্যাসেজে আমরা একটু চোখ বুলাই তো ভাই। এখানে কে দিয়েছে দেখুন, শিক্ষার্থী ব্রহ্মচারী গুরুদেবের পরিবারের একজন সদস্য হয়ে যেতেন। আচার্য, আচার্যানী এবং শিষ্যরা সবাই একসঙ্গে অভাব প্রাচুর্য সুখ দুঃখ সমভাবে বরণ করতেন। শুধু শিক্ষার্থীর পঠন পাঠন নয়, তার ভরণ পোষণের দায়িত্ব গুরুকে গ্রহণ করতেন। অর্থাৎ কি, সবাই মিলে একসঙ্গে তারা জীবনযাপন করত। সমষ্টিগত জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল। সবাই একসঙ্গে, গুরু শিষ্য আচার্য আচার্যানী সবাই একসঙ্গে তারা জীবনযাপন সেখানে করত। ঠিক আছে, একজনের সুখ দুঃখ আরেকজনে ভাগ করে নিত, সবাই একসঙ্গে সমষ্টিগত জীবনযাপন প্রণালী এখানে উল্লেখযোগ্য ছিল। তারপর দেখুন, উদ্ধৃত গদ্যাংশটিতে কোন শব্দটির স্ত্রীলিঙ্গের উল্লেখ নাই? শিষ্য, আচার্য, গুরু না পিতা? এই ক্ষেত্রে আমরা একটু দেখি তো। এখানে দেখুন আচার্যের কিন্তু পেয়ে গেলাম, কি পেলাম? আচার্যানী, তার কিন্তু স্ত্রীলিঙ্গ রয়েছে, তাই না? পিতার আমরা কি পেয়ে গেলাম? মাতা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আর কে রয়েছে ভাই?
গুরু, এই দেখুন গুরু পেয়ে গেলাম, গুরুর কি গুরু পত্নী পেয়ে গেলাম, তাই না? তো এখানে দেখুন আচার্য পেলাম, গুরু পেলাম, পিতা পেলাম, শুধুমাত্র শিষ্যের স্ত্রীলিঙ্গ এখানে নাই। আমরা 3টে পেয়ে গেছি, তার মানে একটা থাকবে না, এটা খোঁজার কোনো প্রয়োজন নেই। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই একসঙ্গে অভাব প্রাচুর্য সুখ দুঃখ সুখ সমভাবে বরণ করতেন। এখানে অভাব প্রাচুর্য বলতে কি বোঝায়? সবাই একসঙ্গে সুখ দুঃখ অভাব প্রাচুর্য সব কিছু তারা কী করতো? একসঙ্গে বরণ করতো। তো এখানে অভাব সুখ দুঃখ মানে কি? সুখ এবং দুঃখ। অভাব প্রাচুর্য মানে কি? অভাব এবং অভাব মানে কি? অভাব মানে কি? অভাব মানে নাই, প্রাচুর্য মানে কি? অনেক। তো এই সবগুলা অভাব এবং প্রাচুর্য, অভাব অপ্রাচুর্য হবে দুইটা। দুঃখ এবং সুখ, যদি সুখ ও দুঃখ হয় তাহলে অভাব এবং প্রাচুর্য হবে। ঠিক আছে ভাই? সুতরাং এখানে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা করত, তার কারণ কি? গ্রামবাসীরা সবাই বিত্তবান ছিল, গ্রামবাসীরা সবাই কি ছিল? ধনী ছিল। 112 নম্বরে বলেছে। আর বলেছে গ্রামবাসীরা একে পুণ্য কর্ম বলে মনে করত। তো এবার আমরা একটু প্যাসেজে যাই, প্যাসেজে গেলে আমরা দেখব, এই দেখুন, গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত, ভিক্ষা করে যা পাইতো সেটা গুরুপত্নীর ভাণ্ডারে সঞ্চিত হইতো। তাছাড়া বিত্তবানেরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা গুরুর আশ্রমে সাহায্য পাঠাতেন, সেটা সাহায্য পাঠাতেন। সবাই এই দানকে পুণ্য কর্ম বলে মেনে নিতেন। ঠিক আছে, এখানে দেখুন একটা কথা বলেছে, তাছাড়াও বিত্তবানেরাও দিত, প্রাক্তন ছাত্ররাও দিত। তার মানে গ্রামের সবাই যে বিত্তবান সেটা কোনো কথা নয়, কিন্তু সবাই এটাকে পুণ্য কর্ম বলে দাবি করতো বা মানত। এখানে দেখুন গ্রামের সবাই বিত্তবান ছিল, এটা ক্যান্সার, এটা ভুল। আর গ্রামবাসীরা একে পুণ্য কর্ম বলে করতো, এটা শুদ্ধ। তো এখানে বলেছে এ এবং বি দুটোই বলতে, দুটোই তো ভুল নয়। এখানে বলেছে এ ভুল কিন্তু বি ঠিক, অর্থাৎ ইয়েস, অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট। 1 নম্বর ভুল এবং 2 নম্বরটা শুদ্ধ। এই বর্ণনা অনুযায়ী সেকালের ছাত্র অবস্থা ছিল কি ধরনের ছিল? 113 নম্বর প্রশ্নে কি বলেছে দেখুন, সবাই একসঙ্গে বিন্দাস জীবনযাপন করতো, কোনো টেনশনের ব্যাপার ছিল না। গুরু সব শিষ্যদের শিখাবার ভার নিতেন, খাওয়া পরসার ভার নিতেন। তারপর শিষ্যরাও কিছুটা ভিক্ষা করে এনে গুরুপত্নীরা দিত, অর্থাৎ কি সহজ সরল ছিল। ঠিক আছে, তারপর ব্যাকরণের একটি প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত? এটা কারেক্ট আনসার কি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো। কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? কোয়েশ্চন নম্বর 111-4। এটা কারেক্ট আনসার হবে কি? শিক্ষা গ্রহণ, মানে শিক্ষাকে গ্রহণ, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি 115। তো 115-এ যাওয়ার আগে আমরা একটা কবিতা পেয়ে গেলাম, কবিতাটা আমরা একটু পরে দেখব। আগে দেখি কি কবিতার মূল বিষয়বস্তুর বর্ণনা কি? বর্তমান সময়ে এক গৌরবজনক প্রবণতা, বর্তমান সময়ে এক বিস্ময়কর প্রবণতা, বর্তমান সময়ে এক হাস্যকর প্রবণতা, নাকি বর্তমান সময়ে এক বিপজ্জনক প্রবণতা? তো একটু আমরা কবিতায় গিয়ে একটু ক্লু দেখি। তো দেখুন কী ছিল, নিজের ঘর, নিজের খাবারের থালা, নিজের ওয়ার্ডার, নিজের গাড়ি, সব কিছু বুকে ধরে আগলে রাখতে রাখতে সব শেষ হয়ে যাচ্ছে, কোনোই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। ছোটো থেকে বড় সব কিছু আমার কী হচ্ছে? শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাদের কারো হাত নাই, বাহু নাই, কারো হাতের আঙ্গুল নাই, কোনোই থেকে সব বাদ, অর্থাৎ সব কিছু কী হয়ে গেছে? শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, সব নিঃশেষ হয়ে যাচ্ছে। তো নিঃশেষ হয়ে যাচ্ছে এখানে কি, অর্থাৎ এখানে কি দেখা দিচ্ছে ভাই? এখানে একটা বিপজ্জনক পরিস্থিতি দেখা দিচ্ছে, যে সব যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? বিপদ হবে। 116। আচ্ছা, ভাষার কথা থাক, এখানে ভাষার কথা থাক বলতে কবি কি বোঝাতে চাইছেন? ভাষাগত পাণ্ডিত্যের কথা, ভাষাগত অভিন্নতা, নাকি ভাষাগত ভিন্নতা, নাকি ভাষাগত মাধুর্য? তো এটা জানার জন্য আমাদেরকে একটু জাস্ট প্যাসেজে যেতে হবে। প্যাসেজে গেলে আমরা একটু দেখে নেব। আরে ভাই রুক যা, ভাষার কথা থাক, এসব ভাবের কথা বলি, হাজার রকমের ভাষা, অর্থাৎ কি এখানে কি রয়েছে? হাজার রকমের ভাষা রয়েছে, ভাষাগত বিভিন্নতা রয়েছে। ঠিক আছে, ভাষাগত বিভিন্নতা, ভাষার কথা থাক, এসব ভাবের কথা বলি,
হাজার রকমের কথা, হাজার রকমের ভাষা, এখানে ভাষাটা অনেক রকমের ভাষা আছে, তার মানে কি ভাষাগত বিভিন্নতার কথা তিনি বলেছেন। তো ভাষাগত বিভিন্নতা কোথায় রয়েছে দেখি, এই দেখুন ভাষাগত বিভিন্নতার কথা থাক, সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন পৈতে এবং তসবি শব্দ দুটি কিসের দোহনা বহন করছে? ধর্মাচারগত চমৎকারিত্ব, নাকি ধর্মচারগতিত পার্থক্য, নাকি ধর্মাচারগতিত ঐক্যের, নাকি ধর্মাচারগত পবিত্রতার? এই ক্ষেত্রে 117 কারেক্ট আনসার কী হবে? এখানে একটু প্যাসেজে যাই, এই দেখুন কি বলে, আমি পৈতি দেখালাম তুমি তসবি দেখালে, আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে। অর্থাৎ কি এখানে দুটি ধর্মের কথা বলা হয়েছে। একটি ধর্মে যদি পৈতাকে গুরুত্ব দেওয়া হয় তো আরেকটি ধর্মে তসবিকে গুরুত্ব দেওয়া হয়, সেম জিনিস কিন্তু তার নাম আলাদা ধর্মগত দিক দিয়ে, তাই না? তো সুতরাং এখানে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে যাবে? ধর্মাচারগত পার্থক্য। ঠিক আছে, দুটি ধর্মের কথা বলা হয়েছে, সুতরাং 117 নম্বর প্রশ্নের আনসার হবে অপশন নাম্বার 2। তারপর দেখি আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে, এখানে উভয়ই দেখানোর যে এখানে আমরা উভয়ই দেখালাম, উভয়ই কী দেখালাম? এটা কারেক্ট অ্যান্সার হবে ধর্মীয় অসহিষ্ণুতা। ঠিক আছে, ধর্মীয় যেটা অসহিষ্ণুতা যেটা ভাব, এটা এখানে চলে আসছে। কবিতাটিতে কনুইয়ের ভূমিকা, অর্থাৎ কি সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কনুই থেকে সব কিছু শেষ, আমরা আগে দেখেছিলাম কনুই থেকে সব কিছু শেষ, তো কনুইয়ের ভূমিকা কি? পারস্পরিক বিচ্ছিন্নতা সৃষ্টিকারী। ইয়েস, 100% বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, অর্থাৎ কনুই থেকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তো তার মানে এখানে কী হচ্ছে? বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারপর দেখি লাস্ট কোয়েশ্চন যেটা আজকের ক্লাসের, ভুলভুলাইয়া শব্দের অর্থ কী? এটা বলুন তো ভাই, ভুলভুলাইয়া শব্দের অর্থ কী? কোয়েশ্চন নাম্বার 120, গোলক ধাম, ভুল পথ, নাকি কাঁচা রাস্তা, নাকি গোলক ধাঁধা? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি? গোলক ধাঁধা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো তার পরবর্তী ক্লাসে আমরা আরও কোয়েশ্চন পেপার আমাদের অনেকগুলো রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কোয়েশ্চন পেপার রয়েছে, এবং এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণ আজকে যেটা আমরা আলোচনা করলাম আগস্ট 2023-এর যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আনসার কি। এই আনসার কি মতে আমরা ক্লাসটা কন্ডাক্ট করেছি, তাই আনসার সম্বন্ধে আপনাদের কোনো ডাউট থাকবে না, 100% ক্লিয়ার কনসেপ্ট। তো এই ধরনের আমরা প্রতিদিন একটি করে, আপনারা প্রত্যেকদিন রাত 9টায় আপনারা একটি করে ক্লাস পাবেন এই ধরনের। তো আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যত বেশি কমেন্ট করবেন আমরা মোটিভেট হব, ক্লাসটা আমরা কী করব তৈরি করতে আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে, এবং আপনারা একটি করে ক্লাসটা শেয়ার করে দিন। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে, নো সাবস্ক্রাইব নো লাইক অনলি শেয়ার। ঠিক আছে ভাই, আমি জানি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাই আপনাদের বলতে হচ্ছে না, ঠিক আছে না ভাই? সুতরাং আপনারা কী করুন, একটি করে শেয়ার করে দিন, যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে, তাই না? তো এই ধরনের ক্লাস যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, এবং প্রতিদিন এই ধরনের ক্লাস যদি কন্ডাক্ট হয় তাহলে আপনারা, আমি মনে করি 13 বছরের প্রশ্ন যদি এইভাবে সমাধান পেয়ে যান তাহলে পরীক্ষায় আর এমন কোনো টপিক নেই যেখান থেকে আপনার, বা এমন কোনো পয়েন্ট নেই যার বাইরে আপনার আপকামিং এক্সাম আসবে। তাই না? আপনি কি মনে করেন? সেটাই তো ঠিক, তাই না ভাই? সুতরাং চলুন আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।